সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোটার লাভ ২০২৬-এর এই ঘন্টার আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমার সাথে ভোটের ফল বিশ্লেষণের জন্য এই অংশে যুক্ত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক জনাব সালাউদ্দিন মোহাম্মদ বাবর। বাবর ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমার আপনাদের স্টুডিওতে আহ্বান করার জন্য। কালকে আমরা একটা ভালো নির্বাচন দেখলাম। অনেক শঙ্কা ছিল, সমালোচনা ছিল। অবশ্যই, অন্তর্বর্তীকালীন অবশ্যই, সরকারের অবশ্যই। নানা সমালোচনা আমরা ১.৫ বছর ধরে করেছি। কিন্তু তারপর একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখলাম। মানুষ যেটা প্রত্যাশা করছিল। আইন শৃঙ্খলা নিয়েই সবচেয়ে বড় কনসার্ন ছিল। আ ফল হয়ে গেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে। এইবারের ফলাফলের ডায়নামিক্সটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন, এইবার ডায়নামিক্সটা এইরকম যে প্রথম কথা হচ্ছে আপনি যে কথা দিয়ে শুরু করেছেন এটা চমৎকার ইলেকশন। এটা খুব প্রত্যাশিত ছিল বলে আমার কাছে মনে হয় নাই। একটা শঙ্কা ছিল। হুম, ইলেকশন আগে সবাই ভাবছে ইলেকশন হবে কি? ইলেকশন কি ভালো হবে? ইলেকশন কি মেয়েরা ভোট দিতে পারবে? সাধারণ নতুন ছেলেরা যারা ইয়াং জেনারেশন তারা কি ভোটে যাবে? ইত্যাদি। কিন্তু এই সবগুলো আপনার এই শঙ্কাকে কিন্তু এটা ডিসমিস করে দেওয়া হয়েছে। মেয়েরা ঠিক মতোই আসছে। আমি দেখছি অনেক জাতীয় দৈনিকে এবং আপনাদের পোর্টালে এবং টেলিভিশনে মেয়েদের প্রচুর মেয়েদের আগমন এবং ছেলেদের ইয়াং বা যারা ফার্স্ট টাইম ভোট দিতে তাদের বিরাট একটা সংখ্যা আসছে। যারা গত তিনবার ইলেকশন দিতে পারেনি গত ইলেকশনগুলোতে তারাও কিন্তু উপস্থিত আসছে এবং এও দেখছেন আপনি নিশ্চয়ই যে বৃদ্ধদের কোলে করে হুইল চেয়ারে করে হুম। নিয়ে আসতেছে। এটা কি? এটা হচ্ছে এক্সপিরেশন। এটা আকাঙ্ক্ষিত যে ইলেকশনটা ছিল, সেই ইলেকশনটা আমি মনে করি প্রফেসর ইউনূস এবং তার অ্যাসোসিয়েটরা অত্যন্ত চমৎকারভাবে একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলেন বলেই ইলেকশনটা ফ্রুটফুল হয়েছে। ইলেকশনটাকে এই পর্যন্ত কেউ বড় ধরনের কোনো প্রশ্ন রেইজ করতে পারে নাই। এটাই হচ্ছে সাকসেস। আমি মনে করি সরকার এবং সরকারের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইলেকশন যারা আপনার কন্ডাক্ট করেছে সেই সব অফিসার যারা সিভিল অফিসার হবেন আর অন্য যারা পোশাকের অফিসার তাদের সম্মিলিত একটা চমৎকার পরিবেশ তারা তৈরি করতে পেরেছেন। এই কারণে এই যে বিরাট একটা পার্টিসিপেন্ট ইলেকশন হয়েছে। আমি মনে করি যে আমি যতদূর এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্সটা আমার হাতে এসছে বা আমি খুঁজে দেখেছি মোর দেন 60% ভোটার আসছে। হুম। এর আগে 60% ভোটার আসছে এরশাদের সময়। ওগুলো ম্যানিপুলেটেড। আমি আমার অভিজ্ঞতাতে বলছি আমি ড্যামরা একটা ইসে গেলাম, আপনার ভোট কেন্দ্রে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, "ভাই ভোটার-টোটার কোথায়?" বলে ১১টার আগে সব দিয়ে চলে গেছে। না, আমরা তো সবচেয়ে বেশি ক্রেডিবল ইলেকশন যেটাকে ধরি ৯১ সালের ইলেকশন, সেখানেও হ্যাঁ, ৫৫% ভোট হ্যাঁ, পড়েছিল। ভোট পড়েছে। কিন্তু এবার ৬০ আমার তো মনে হয় যে আরেকটা বাকি আছে সিট ওইটা করলে 60 ক্রস করবে। এবং এই ভোটার টার্নআউট নিয়ে কেউ কোনো ডাউটও করেন নাই। না ডাউট ওখানে আপনি কি আপনি দেখেন এবারে আরেকটা চমৎকার জিনিস। আপনিও ভোট দিছেন, আমিও ভোট দিছি। কিন্তু আমার বাড়িতে বা আপনার মোবাইলে চলে আসছে। হুম। আপনি কোথায় ভোট দেবেন, কি দেবেন না দেবেন। এইটা ইউনিক একটা ব্যাপার। আগে আপনার প্রার্থীদের এজেন্টরা এসে আপনাদের তাদের বাড়িতে জন্য অপেক্ষায় থাকতে হতো কখন থাকতে হতো কাগজটা পাবো। কখনটা পাবো। কিন্তু এবার তা হয় নাই। এই যে একটা নতুন মেকানিজম বলেন, এইটাও কিন্তু একটা ইউনিক ব্যাপার বলে মনে করি আমি। এটাও সরকারের সাফল্য। এটাও সরকারের সাফল্য বলে মনে করি। আপনি তো একটা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি ফলো করেছেন। ধরেন ৭৩ সালের নির্বাচন থেকে শুরু করে জি, না ২০০০ ৭০ সাল। হ্যাঁ, ৭০ সালের আমি নির্বাচন থেকে ১ম ভোট দিয়েছি। তখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র। এই ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচন মানে মোটা দাগে কি ধরনের ডেভেলপমেন্ট ডায়নামিক্স আপনি দেখেন? হ্যাঁ, দেখেন যদি ধরেন পরিসংখ্যানগত বিবেচনায়ও বলি। হুম, তাহলে দেখেন 60% ভোট এসছে এবং আমরা যেটা দেখেছি আপনার এই 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 আপনার এর আগে সেকেন্ড পার্লামেন্টকে আমরা মনে করি খুব ভালো পার্লামেন্ট। তাতে 51% পড়ছিল ভোট। তার আগে আপনার 73 তে যে ভোটটা ছিল সেখানেও আপনার এই 54-55% ভোট পড়েছিল। তো এটা এবার 60% আমার মনে হয় আরও যদি ডিটেইলস এখনো আসে নাই। হুম। রেজাল্টটা আসলে আরেকটা সিট বাকি আছে। সেখানে আসলে মোর দ্যান 60% হয়ে যায় ভোট। এই যে টার্নআউটটা একটা একটা চমৎকার একটা আপনার এর ক্লাসিফিকেশন করতে পারে আপনাকে। যেমন ধরেন আমরা দেখেছি যে বৃদ্ধা আসতেছে, বৃদ্ধাকে কোলে করে নিয়ে আসছে, হুইল চেয়ারে করে নিয়ে আসতেছে। তারপর এও দেখেছি আমি যে ভোট দিতে আসছে তার ছেলেকে কাঁধে নিয়ে আসছে। এ একটা উৎসবের মতো একটা দাঁড়। মেয়েদের ভোট দেখেন আমরা কিন্তু ভেবেছিলাম মেয়েরা ভোট দিতে পারবে কি পারবে না। বিরাট লাইন দেখেছি মেয়েদের
এবং আমরা দেখেছি যে বৃদ্ধ ভোটাররা যারা 60 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব তারাও কিন্তু এসছে ভোটে। আমি তো 70 ক্রস। আমি গিয়েছি ভোট। আমি বিশ্বাস করবেন আমি এত স্মুথলি ভোট দিতে পারিনি কখনো। এত বিরাট হাঙ্গামা আমি আমার যে কেন্দ্রে গেছিলাম আমি এই ধরেন 10 মিনিট আমাকে ওয়েট করতে হয়েছে। আমি ভোট দিয়ে চলে আসছি। এরকম সব জায়গায় হয়েছে। একটা সিস্টেম চমৎকার সিস্টেমের দিছে। একটা ছেলেদের ভোটে 4-5টা জায়গায় আপনার ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মেয়েদেরকেও 3-4টা জায়গায় ভোট দেওয়ার ব্যবস্থা যাতে কোনো জায়গায় কোনো ব্যত্যয় না ঘটে। এইটাই ইউনিক বলে আমার কাছে মনে হয়েছে। আ ধরেন ফলাফল মেনে নেওয়ার যে প্রবণতা, মানে আমরা এর আগে অনেক শব্দ শুনতাম স্থূল কারচুপি, সূক্ষ্ম না, কারচুপি। এবার এটা তো এইবার এই ফলাফল মেনে নেওয়ার একটা প্রবণতা দেখা গেছে সকল জি, রাজনৈতিক জি, দলের জি, মধ্যে। জি, এটা জি। এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির উন্মেষ কিনা? দেখেন, আমি একটা জিনিস ইউনিক ভাল লাগছে আমার সবচেয়ে বেশি। এখনো সেইভাবে আপনার আমাদের কখনো এই স্টাইলটা ছিল না। একজন প্রার্থী, জামাতের প্রার্থী খুব প্রবল মানে খুব প্রমিজিং প্রার্থী ছিলেন। লয়ার উনি শিশির মনির, সুনামগঞ্জে। সুনামগঞ্জে। উনি হেরে যে বলছে আমি অভিনন্দন জানাই। হ্যাঁ, খুব দ্রুততর সময়ের ও মধ্যে তিনি ও ফেসবুকে ও অভিনন্দন এই জানিয়েছেন। এইটা আপনার একটা ব্রিটিশ স্টাইল। বা একটা গণতান্ত্রিক স্টাইল এটা। এটা কিন্তু এখনো মানে কেন্দ্রীয়ভাবে কেউ বলে নাই। কিন্তু দ্যাট ভেরি জেন্টলম্যান এটা বলেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। যে ঠিক আছে, ঠিক আছে তাতে কি আছে? এটা তো স্পোর্টসম্যানই নিতে হবে। খেলার সময় তো ১ গোল দেয়, ৩ গোল খায়। তো তাহলে বলছে না খেলা ভালো হইছে। তো দর্শকরা যদি মনে করে যে খেলাটা ভালো হইছে, আমরা ভোটার তারা যদি মনে করে যে ইলেকশনটা ভালো তাহলে ইলেকশনটা ভালো হইছে। হ্যাঁ, না ভোটটাকে কিভাবে দেখছেন? মানে মানুষ এখন আমি আপনার হ্যানা ভোটের একটা জিনিস আপনাকে স্ট্যাটিস্টিক দিতে চাই। আপনার ৪৪ লাখ মাত্র আপনার ৩৪-৪৫ লাখ টাকার লাখ মতো হ্যাঁ ভোট পড়েছে বলে আমার ধারণা। কিন্তু এটা তো আরো বেশি হওয়া উচিত ছিল। হুম, আমি এটা আসলে পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট এবং অন্যান্য মেশিনারিজ, ইলেকশন কমিশন তারা কিন্তু হ্যাঁ ভোটটাকে ওইভাবে যে একটা বিরাট একটা চ্যালেঞ্জ এই হ্যাঁ ভোট ছিল। কারণ একটা নতুন পরিবর্তনের সোপান কিন্তু হ্যাঁ, হ্যাঁ না ভোটের ভেতর ছিল। হুম। জুলাই সনদে অনেকগুলোর ছিল আপনার ইয়ে সংস্কারের প্রশ্ন ছিল। হ্যাঁ ভোটটা নিয়ে কিন্তু পাবলিক কনফিউশনে ছিল। এইজন্য সংখ্যাটা অনেক কম। যেখানে অনেক বিরাট ভোট আছে আপনি যদি বিরোধী দল সরকারি দল প্লাস করেন তাহলে ভোটের সংখ্যা বিরাট সংখ্যা একটা কিন্তু 60% কিন্তু এখানে কিন্তু 60% হয় নাই। এটা পার্সেন্টেজটা বোধ হয় আপনার এই 77% আর ইয়েসের পক্ষে আর 22-23% আপনার নার পক্ষে। কিন্তু একটা ক্রিটিসিজম কিন্তু ছিল যে হ্যাঁ এর পক্ষে হয়তো একটা জোয়ার আছে, মানুষ সংস্কার চায়। হ্যাঁ, কিন্তু এই গণভোটটাকে যেভাবে সাজানো হয়েছে, যেসব বিষয় বিস্তারিত ধরা হয়েছে খুবই জটিলভাবে, জটিল। সাধারণ মানুষ খুব একটা বুঝে উঠতে পেরেই কি হ্যাঁতে ভোট দিল? নাকি শুধুমাত্র সংস্কার চাওয়ার একটা ধারণা সংস্কার থেকে? চাওয়ার ধারণা। কারণ আপনার কতটা সংস্কার আপনিও আমিও যদি জানি কিন্তু সাধারণ পাবলিক কিন্তু জানে না। তারা শুধু জানে আমরাও পড়ে যে খুব সহজে বুঝে ফেলেছি না, তা না। খুব না। এই একটা আ বই বলবেন, একটা বই তৈরি করা হইছে, বইটা ডিস্ট্রিবিউট হইছে, অনেকের কাছে গেছে। আমরা কিন্তু পুরো বইটা দেখার সময় পাইনি এখনো। তো কোথায়, কোথায় আছে? তো এইটা আমরা যদি বুঝতে না পারি, আপনি যদি বুঝতে না পারেন তাহলে একটা পাবলিক, সাধারণ পাবলিক তারা বুঝবে। তাকে তো বোঝার তো দরকার। বোঝাবে পলিটিক্যাল পার্টিগুলো বোঝাবে এবং যারা স্পেশালি সংস্কার, সংস্কার ২ দলই চায়। কিছু, কিছু পয়েন্টে কারো, কারো আছে হুম, আপনার অবজেকশন আছে। তো সেগুলো বাদ দেন। কিন্তু সংস্কারটা তো বেসিক্যালি সবাই চাচ্ছে। হুম। তো এই সংস্কার না হলে তো আপনি আমরা পলিটিক্যাল পার্টিদের ভাষায় কারো, কারো ভাষায় যেটাকে আবার আপনার স্বৈরাচার আসতে পারে বা ওয়ান পার্টি বা অন্যান্য ব্যত্যয়গুলি আসতে পারে। এইটা পাবলিককে বোঝানো উচিত ছিল বলে আমার মনে হয়। তাহলে হয়তো কি যে হ্যাঁ ভোটে আরো বেশি রেশিওটা আরো বাড়তো বলে ধারণা করি। কিন্তু ধরেন বিএনপি এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবে। জুলাই সনদে যেসব আ প্রস্তাবনা ছিল, ৮৪টি প্রস্তাবনা ছিল সনদে, তার মধ্যে প্রায় ৪৮টি শুধুমাত্র সরাসরি সংবিধান সম্পর্কিত। আ বিএনপির অসংখ্য নোট অফ ডিসেন্স আছে। ফলে বিএনপি কি এখন নিজেদের নোট অফ ডিসেন্ট গুলোকে আমলে নিয়েই এই সংস্কারের দিকে ধাবিত হবে? আমল তো করতেই পারে। তারপরে আমি আরেকটা ছোট্ট করে একটু পেছনের দিকে যেতে চাই। গত বছর আপনার ডক্টর সেলিম জাহান হুম, উনি একটা স্মৃতি কথা লিখছিলেন আপনার 'প্রথম আলোতে'।
ওদের প্রতিষ্ঠা বার্ষিকীতে। সেখানে উনি বলেছিলেন যে প্ল্যানিং মিনিস্টার হিসাবে, প্ল্যানিং উপদেষ্টা হিসাবে ডক্টর রেহমান সোমান, প্রফেসর রহমান সোমান সাহেব 200 এক্সপার্টদের নিয়ে একটা এরম সংস্কার প্রস্তাব তৈরি করেছিলেন। তার মধ্যে ওয়ান অফ দেম ছিল আপনার ডিসেন্ট্রালাইজেশন অফ সুপ্রিম, ডিসেন্ট্রাল আর একটা সেপারেট আর একটু স্বাধীনতা কোর্টকে। এটা কিন্তু হয় নাই, উনি বলছে এটা হয় নাই, এবং ওনাদের আপনার অনেকগুলো সাজেশন গ্রহণ করেন 91-এ। তখন কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়ার সরকার, তখন কিন্তু এটা হয় নাই। তো আমার কাছে মনে হয় যে এই সংস্কার প্রশ্নে, যেমন ধরেন আমি যদি প্রধানমন্ত্রী, ধরেন তর্কের খাতিরে আমি কি চাইবো, আমি যদি চাই 15 বছর 20 বছর থাকতে চাই প্রাইম মিনিস্টার, পার্টি চিফও থাকবো, থাকবো, তা এটা যদি আমার ভেতরে সেই বিষয় না জাগ্রত হয়, তাহলে কি এটাকে আমি মেনে নেবো? না, মেয়াদের বিষয়টা কিন্তু বিএনপি আগেই মেনে নিয়েছে, কারণ বিএনপির যে মেনে 31 দফা নিয়েছে, সেখানেও জি, মেয়াদের বিষয়টা আছে। জি আছে। কিন্তু বিএনপি তো অনেক আপনার আসেন, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার আপনার প্রত্যেকটা পার্টি নির্বাচনের আগে ম্যানিফেস্টো প্রকাশ করে, তার কতটা তারা বাস্তবায়ন করে। তখন এখানে আপনার বাদ কি বাদ যদি হয়, কথার কথা যদি হয়, তাহলে আমাদের তো এখনো আমাদের পলিটিশিয়ানদের কাছে আমরা সই নৈতিক এটা আশা এখনো মানে আশা করব কি করব না আমি বলতে পারি না। কিন্তু নৈতিক জিনিস আশা না করলে, কিংবা রাজনৈতিক দল যদি জনগণের পালস না বুঝে নিজের সিদ্ধান্ত সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটার পরিণত কি হয় সেটা তো রাজনৈতিক দলগুলো দেখেছে। দেখেছি। ফলে সেই ক্যান ভুলের উই দিকে লাভ কি টু আবার পা ফরগেট বাড়বে? এভরিথিং? আমরা ভালোবাসি অনেক কিছু ভুলে যেতে। বারবার এইবার সংসদে ধরেন, হাইপোথেটিক্যালি যদি ধরে নেই, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, জি, ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হবেন। দুইজনই প্রথমবারের মতো জি, সংসদের আঙিনায় জি, পা রাখছেন সংসদ সদস্য হিসেবে, এবং এর বাইরেও অনেক নতুন সংসদ জি, সদস্য আছে। জি, এই পার্লামেন্টারিয়ান হিসেবে এই প্রথমবারের মতো গিয়ে এই হাউস অফ দ্য লিডার, অপোজিশন অফ দি হাউস, অপোজিশন লিডার অফ দি হাউস, তাদের সংসদের ভাষা বোঝা থেকে শুরু করে সংসদের কার্যপ্রণালী, রুলস অফ বিজনেস, এই প্র্যাকটিসটায় ঢোকা নিয়ে কি আপনি কোনো রকমই দেখেন? দেখেন, পার্লামেন্ট হাইয়েস্ট ডিবেটের একটা জায়গা, ডিসেন্ট ডিবেটের একটা জায়গা। আপনারা জানি যে ব্রিটিশ পার্লামেন্টে আপনার বলা হয় হিজ মেস্টিস অপোজিশন, হিজ মেস্টিস গভর্নমেন্ট। আমাদের তো এই ধারণাটা আমাদের ইনহেরিট করতে হবে। দ্যাট ইজ কনস্ট্রাকটিভ একটা পার্লামেন্ট হওয়া দরকার। সরকারের একটা প্ল্যান যদি যৌক্তিক হয়, জনবান্ধব হয়, তাহলে বিরোধী দলকে সে সমর্থন করতে হবে উইথস ম্যানার্স। আপনি সমালোচনা করবেন। আমি একটা গল্প বলি আপনাকে। প্লিজ। সেটা হলো, এক এমপি বলতেছিলেন, মাননীয় স্পিকার, আমি কি অমুক মন্ত্রীকে গাধা বলতে পারি? বলছেন না, পারেন না। তাহলে মাননীয় স্পিকার, আমি ওনাকে গাধা বললাম না। তো বাকি রাখলো কিছু, কিন্তু ডিসেন্ট ম্যানারে বলা হয়েছে। এবং তিনি রুলস অফ বিজনেসটা ফলো রুলস করলেন, অফ বিজনেসটা ফলো করলেন। কারণ তিনি বলেননি। না, বলেননি। তো এই যে আপনার আপনার ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, পার্লামেন্টে ডিবেট হবে, কিন্তু পার্লামেন্টের বাইরে যে আপনি পরস্পর একসাথে এক টেবিলে চা খেতে হবে আপনাকে। এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে আসলে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে এই পারি। রাজনৈতিক সহমর্মিতা তো আমরা ধরেন, আমরা যারা তরুণ, আমরা তো শুনেছি এই রাজনৈতিক সহমর্মিতা একসময় ছিল, এটা নষ্ট হয়ে গেল কিভাবে? নষ্ট হয়ে গেল, আমার কাছে মনে হয় যে আমরা একটু সংকীর্ণ হয়ে গেছি। আমরা পার্টি শুধু পার্টিকেই ভাবি, দেশের চেয়ে পার্টিকে বড় করে দেখি। বলি আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা আমাদের বলা, প্র্যাকটিসটা কিন্তু ঠিক সেইভাবে হয় না বলে আমার ধারণা। আমার এই দীর্ঘ সাংবাদিক, আমি 45 ইয়ার্স আমার সাংবাদিকতার বয়স। আপনার অভিজ্ঞতা কি বলে এইবারের যে নতুন ডায়নামিক্সের ইলেকশন এবং রেজাল্ট, সব প্রার্থীর পরাজিতদেরও মেনে নেওয়ার যে প্রবণতা, তার মধ্যে দিয়ে কি সেই সহমর্মিতা, রাজনৈতিক সহাবস্থান আবারও ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে? হ্যাঁ, ডোর ওপেন হয়েছে। অ্যান্ড এই ডোর ওপেন হওয়ার পরে ডোর দিয়ে আপনি ঠিকমতো প্রবেশ করবেন কিনা, ডোরে আপনি হোঁচট খেয়ে পড়বেন কিনা, এটাও শঙ্কা আছে। কারণ এখানে আপনার যারা পার্লামেন্ট আছে, আমার তো মনে হয় যে ম্যাক্সিমাম পার্লামেন্ট ফার্স্ট টাইম দে আর গোয়িং টু দি পার্লামেন্ট। পার্লামেন্টের একটা আছে, আপনার স্টাইল আছে পার্লামেন্টে, তর্কের একটা পদ্ধতি আছে, নির্দিষ্ট ম্যানার্স, ম্যানার্স লজ আছে, আছে। লজ আছে। আপনি পার্লামেন্টটা চালাতে হলে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, এটা ওনার আমার পয়সা না, এটা জনগণের পয়সা। এক
একটা মিনিট পার্লামেন্ট চলে 2,70,000 টাকার বেশি আপনার খরচ হয় পার মিনিটে। আমরা শুনেছি অতীতে, ইট ইজ পাবলিশড ফ্যাক্ট যে আপনার গত পার্লামেন্টে 3টা পার্লামেন্টে শুধুমাত্র লিডার অফ দি হাউসের প্রশস্তি গাইতে যে 100 কোটি টাকা দেশের নষ্ট হয়েছে। এটা পার্লামেন্টারি সেক্রেটারিয়েটের সোর্সকে উদ্ধৃত করে কালের কণ্ঠ বলে একটা জাতীয় দৈনিক এটাকে একটা স্টোরি করেছে নিয়ে। আমাদের এটা বুঝতে হবে, আমাদের গরিব দেশ, এখন রাস্তায় মানুষ ঘুমায়, 5টা মৌলিক অধিকারকে আমরা এখন নিশ্চিত করতে নিশ্চিত পারি করা না। যায়নি। সেই নিশ্চিত না করার পর আমরা কি এই প্র্যাকটিস করতে পারি? আমাদের কি এত 100 কোটি টাকা নষ্ট করার কোনো অধিকার আছে আমাদের? আপনি ধরেন, কনস্টিটিউশন ইজ হাইয়েস্ট হোলি বুক অফ এ কান্ট্রি। বলেন আজকে বাংলাদেশের এনভায়রনমেন্টটা কোথায় আছে? whereas এভরি মিনিস্টারকে কনস্টিটিউশনকে ওথ নিতে হয় যে আমরা কনস্টিটিউশনকে আপহোল্ড করব, কিন্তু এনভায়রনমেন্টটা আছে কোথায়? এর পরিষ্কার বলা আছে আমাদের আর্টিকেলে। যেই আর্টিকেল আমি একটু খুব প্রগ্রেসিভ এইটাকে আর্টিকেলটাকে মনে করি, 1972 সালে এই সংসদে পাশ হয়েছে এই আর্টিকেলটা। তখন এনভায়রনমেন্ট এই অবস্থায় ছিল না। একটা ফার্স্ট সাইটেড একটা আর্টিকেল সেটা ছিল, নোবডি টাচ দ্যাট। সেটাকে আজকে বুড়িগঙ্গাল দেখেন তো, আজকে টেমস নদীতে দেখেন 15 শতকে টেমস বুড়িগঙ্গা ছিল, তারা কি ই করলো? শুধু বুড়িগঙ্গা নয়, ঢাকার চারদিকে 4টা নদী, আপনি শীতলক্ষ্যা, তুরাগ, শুধু বালু সব সবগুলা সব নিয়ে একই শেষ অবস্থা। হয়ে গেছে। আপনি শুধু অত নদী সাপ পরিষ্কার করার দরকার নেই। আপনি যান হাতির ঝিলে, হাতির ঝিল। হাতির ঝিলে আপনি গ্রীষ্মকালে আপনি করতে পারবেন, হাঁটতে পারবেন না। বর্ষাকালে হাঁটতে পারা যায়, গন্ধটা আসে, দুর্গন্ধটা আসে। এই দুর্গন্ধটা গ্যাস, এটা আপনি শ্বাস প্রশ্বাসে নিচ্ছেন, আপনি তো এফেক্টেড হবে, আপনার লাংস ক্ষতিগ্রস্ত হবে। আপনি পাবলিক হেলথের প্রতি যদি অ্যালার্ট না হন, তাহলে আপনি কিভাবে সরকার চালাবেন? আপনাকে এটাও দেখতে হবে। প্রথম আমি তো মনে করি এনভায়রনমেন্ট, ইকোনমিক্স, আপনার অন্যান্য বিষয়, ফরেন পলিসি ইত্যাদি বিষয়ে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে আপনাকে। জনগণের যে মৌলিক অধিকার, যে আমরা সিন্ডিকেট বলি, পলিটিক্যাল আপনার ইসে সহযোগিতা সিন্ডিকেট গড়ে ওঠে। আপনাকে সেই সিন্ডিকেট ভাঙতে হলে পলিটিক্সে সাজাতে হবে নতুন করে। আপনার বেনিফিশিয়ারি হতে হবে না। বেনিফিশিয়ারি হলে আপনি কান্ট্রির বেনিফিশিয়ারি হতে হবে। কান্ট্রি যেটাকে বেনিফিশিয়ারি বলে মনে করে, জনগণ যেটা বেনিফিশিয়ারি মনে করে, সেটাই পলিটিক্স। আমরা নতুন সরকারের চ্যালেঞ্জ এবং প্রায়োরিটি নিয়ে একটু আলাদা করে জানতে চাইবো। তার আগে একটু বলি, এই যে বিএনপি ২০০-র বেশি সিট পেল, কিন্তু জামাত ৭০টার মতো আসন নিশ্চিত করতে পারল। গত ২-৩ সপ্তাহ যাবত আপনিও স্বীকার করবেন, নিশ্চয়ই একমত হবেন যে জামায়াত জিতে গিয়ে ক্ষমতায় চলে আসবে, এরকম এই একটা ধরনের আবহ একটা তৈরি আবহ হচ্ছিল। তৈরি করেছিল। সেই বিবেচনায় এটা কি জামাতের ফেইলিওর, নাকি জামাত শেষবার যখন এককভাবে নির্বাচন করে তখন যে ১৮টা আসন জিতেছিল সেই তুলনায় ৪ গুণেরও বেশি ৪ সিট গুণের সিকিউর বেশি। করতে পেরেছে? এইটা কি জামাতের একটা জয়? এটা জামাতের জয়, এবং আমার কাছে মনে হয় যে ইজ এ গুড বিগিনিং। জামাত যদি ভবিষ্যতে ক্ষমতা দিতে চায়, তাহলে জামাতকে বুঝতে হবে যে কোথায় কোথায় তার ফেলিউরটা। হি হ্যাভ টু হোমওয়ার্ক করতে হবে তাকে। আমি কেন ওই সিটে আমি হারলাম, আমার ওই সিটে আমার প্রার্থীর এডুকেশন কম কিনা, আমার প্রার্থী ওইখানে জনবান্ধব কম কিনা, আমার ওই দেশে ওই পার্টি ওখানকার মানুষের পালস বুঝতে পারছে কিনা, তাদের সাথে অ্যাটাচমেন্টটা কেমন, এগুলো যদি এক্সারসাইজ করে, তারা হোমওয়ার্ক টাচ করে, সেখানে সেই ধরনের লোককে তারা ভবিষ্যতে নমিনেট করতে পারে, দ্যাট ক্যান ডু বেটার। জামায়াতে ইসলামী কি বাংলাদেশের নারী ভোটারদের পালস বুঝতে পেরেছে? মানে আমরা জামাত নিজেদেরকে এখন বলে যে তারা অনেক মডার্ন হয়েছে, কিংবা তারা মডারেট রিলিজিয়ন প্র্যাকটিস করতে চায়। কিন্তু তারপরও গত নির্বাচনের আগে আমরা বেশ কিছু সমালোচনা তৈরি হতে দেখেছি। সেই জায়গা থেকে কি জামাত ইসলামী নারী ভোটারদের কাছে কেউ আস্থা তৈরি করতে পারল? এখনও ইয়ে আছে, ব্যারিয়ার আছে আমি মনে করি। কারণ ধরেন জামাতের যে মিছিলগুলো দেখেন, সেই মিছিলে, মহিলাদের মিছিলে জামাত কিন্তু এখন মুখকে অতটা করে না, মুখ না খুললে কিন্তু জামাতের আপনি মিছিলগুলো দেখবেন যে এইটুকু চোখ আছে। তো মানুষ যদি আপনাকে যদি ইফ ইউ আর বি মোর ক্যাথলিক দেন পোপ, দেন ডেঞ্জারাস। ইসলাম কিন্তু এতটা রিজিক্ট হয় না এই ব্যাপারে। আপনি যতটুকু ইসলাম বুঝি, যত জানি, এতটা রিজিক্ট না জামাত ব্যাপারে। এটা কিন্তু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট।
কিন্তু ধরেন একজন নারী যদি চায় আমি শুধু চোখটুকুই দেখাবো, আমি বাকিটা ঢেকে থাকবো, এটাও তো তার স্বাধীনতা। এটা স্বাধীনতা হইতেই পারে, আবার এটাও হইতে পারে যে সে তার মুখটা খুলে রাখতে পারে। এই এই দুইটাই তো স্বাধীনতা। হুম। এই জায়গায় এই পৌঁছাতে চয়েসটা দেন, এই এই চয়েসটা এই দেন। চয়েসটা দেওয়ার মানসিক অবস্থায় পৌঁছাতে পারলো কিনা বাংলাদেশে যারা আমার ধর্মভিত্তিক কাছে রাজনীতি মনে করে? হয় ধর্মভিত্তিক রাজনীতি, আমি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি অন্যদের ব্যাপারে আমার ততটা ধারণা নাই। আর এটাও মনে করবেন যে আই এম এ কার্ড হোল্ডার অফ জামাত ইসলামী। আই এম জাস্ট অবজার্ভার। হ্যাঁ, হ্যাঁ, আমি সেই হিসাবেই প্রশ্ন হ্যাঁ, করছি আপনাকে। আমি যেটা দেখেছি জামাতের যে প্রজেকশনটা যদি তারা এটা মেইন করে থাকে, তাদের যে পজিশন ছিল সেই পজিশন দেখলাম তারা আপনার হিজাব ছাড়া মেয়ে, হিজাব সহ মেয়ে, এইটুকু ঢাকা, মুখ খোলা ইত্যাদি। এইটা একটা কম্বিনেশনটাকে যদি তারা মেন করে এবং এক্সারসাইজ করার জন্য স্বাধীনতা দেয় এবং সেইভাবে প্র্যাকটিস করে, তাহলে আপনি একটা কথা বলে এটাকে মাইন্ড করবেন কিনা আমার দর্শকরা জানি না। আপনাকে একটা উদাহরণ, তো যদি ইফ ইউ আর এ লিডার ইউ হ্যাভ টু প্লেস সাম এক্সাম্পল। আপনাকে প্রথম এক্সারসাইজটা দেখাইতে হবে, তারপর আমি ফলো করবো, নট বিফোর দ্যাট। মানে এটা কি আপনি জামায়াত ইসলামের লিডারের রেসপন্সিবিলিটি জি, হিসেবে গণ্য জি, করছেন? জি। মানে আপনি যে যুক্তিগুলো বললেন এটা তো জামাত ইসলামের টপ লিডারশিপ এটা বলে। কিন্তু আমরা ফেসবুকে জামাত ইসলামের কিংবা ধরেন ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন, তাদের রুট লেভেলে যারা রাজনীতিটা করেন, তাদের ফেসবুকে অনেক ভিডিও দেখি ভাইরাল হয়, তাদের নানান মতামত শুনি। সেইটা এই জামাত ইসলামের টপ লিডারশিপের যে প্রোগ্রেসিভ ভাবনা, সেটার সাথে অনেক সময় কনফ্লিক্ট করে। হ্যাঁ, ফলে উপরের দিককার এই মনোভাবনা কি এটা এটা ডিস্ট্রিবিউশনে কোনো এটা ঝামেলা আছে? এই ডিস্ট্রিবিউশনের ঝামেলা আছে। আমি আগেই বলেছি যে আপনি বেশি পোপের চেয়ে বেশি ক্যাথলিক হবেন না। তো আপনাকে ধীরে ধীরে এটাকে, আপনার যে এক্সারসাইজ ছিলেন সেখান থেকে, আমি বলি না যে আপনারা অশালীন হয়ে যান, আমি বলি শালীনতার ভেতর থেকেই আপনাকে একটু অগ্রসর হতে হবে। আপনি যে সমাজে বাস করেন সেই সমাজ বাস্তবতাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। মানে আপনি বলছিলেন যেটা পিপলস পালস বোঝা, মানে মানুষের স্বাধীনতা এবং চাওয়াটাকে তো আমি গুরুত্ব আমি দিতে হবে। একটা জিনিস মার্ক করছি এখন, ধরেন যে আমরা দেখি রাস্তায় অনেক মেয়েরা এখন পড়ে, মুখ খোলা দিয়ে হাজার পরে ঘুরতেছে, নো প্রবলেম, কেউ না। আমি মনে করি এটা স্টাইল, আমি মনে করি এটা প্রোটেকশন। কেউ কেউ বলে এটা আমার প্রোটেকশন, কেউ বলে আমার ডিগনিটি, দিস ইজ মাই স্টাইল, দিস ইজ মাই কালচার। দিস দেয়ার চয়েস অ্যাকচুয়ালি, মানে ইয়েস, সেটা ইয়েস, বেসড অন চয়েস, হোয়াট এভার ইট। চয়েস, চয়েস। আমি একটা ইস্যু ধরি। আপনার রসুল আকরম সাল্লাল্লাহু সাল্লাম যে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, সেখানে খুব বড় একটা কথা বলেছিলেন, মুসলিম, খ্রিস্টান, অংশীবাদী সব আরব। এই যে আপনার এসেন্সটা, অ্যাকোমোডেশন অফ অল। অ্যাকোমোডেশন অল, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। আমাদের এটা বুঝতে হবে, এটাকে নারিশ করতে হবে। এর বেশি এক্সেস করার দরকার নেই। আরেকটা প্রশ্ন আপনার আসছে যে এটা জামাত বলছে আমরা শরিয়া আইনের ব্যাপারে। শরিয়া আইনের ব্যাপারে আমি যতদূর, আমি তো লয়ারও না, এক্সপার্টও না। তো আমি সরল অর্থে যেটুকু বুঝি যে তারা একটা কথা বলেছে, আমরা শরিয়া আইন ইমপ্লিমেন্ট করবো না সেই পর্যন্ত না যে পর্যন্ত মানুষের গ্রহণযোগ্যতা আসে। আর আমি বিশ্বাস করি শরিয়া আইনের কতগুলো জিনিস আছে, যেমন একটা নিয়ে খুব বড় বড় প্রশ্ন হয় যে মানুষের হাত কেটে দেবে। আপনি মানুষ যদি স্বভাব চোর হয়, যেমন সালমান রহমান বলেন ইত্যাদি ইত্যাদি এইসব বলেন, আমি সরি ফর নামটা না হয় উচিত ছিল আমার, এই ধরনের মাফিয়া যারা, তারা যে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, এটা কি অভাবের চোর না স্বভাবের চোর? একটা লোক খেতে পায় না, সে যদি চুরি করে তাহলে তার কি সমান ইয়ে? আমি যতদূর জানি, যতদূর আমার পড়াশোনা আছে, মিশরে যখন হয়েছিল রসুল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, যখন মিশরে আপনার খাদ্য সংকট দেখা দিচ্ছিল, তখন উনি অর্ডার দিয়েছে চুরি করলে কারো হাত কাটবে না। এটা প্রগ্রেসিভ, প্রয়োজনকে সামনে রাখা। আর স্বভাব চোর আর অভাব চোরকে দুটাকে বুঝতে হবে আপনাকে। আপনি পুলিশ, 10 টাকা পুলিশ না, আমরা সাংবাদিকরা বড় হিরো হই। 10 টাকা একজন ট্রাফিক পুলিশ, তার কি ইচ্ছা হয় না ঢাকা শহরে তার ওয়াইফ ছেলে মেয়েদের নিয়ে থাকতে? তার কি ইচ্ছা হয় না তার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে? সে যে 10টা টাকা নেয়, সেটা কি দেখলেন না? আইজি পুলিশের যে আপনার হাজার হাজার কোটি টাকা, সেদিকে আপনি চোখ যায় না কেন?
আমরা হিরো হয়ে যাই, 10 টাকার পুলিশে একটা ছবি একটা তুলে ছবি দিয়ে, তুলে। বিরাট একটা ছবি দিয়ে 10 টাকার পুলিশ 10 টাকা ঘুষ নিছে, আইজির গায়ে টাচ করতে পারি না, যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমরা সাংবাদিকরা আমরা ঘটনা বলি, কিন্তু ঘটনার ব্যাকগ্রাউন্ডটা ধরি না। হঠাৎ- সারফেসে। হ্যাঁ, সারফেসে আমরা জানি না যে ওই লোকটা কেন এই কাজটা করেছে। সমাজ তো তাকে ওইটাই দেখছে, কিন্তু সমাজ যে কোন প্রেক্ষাপটে সেই কাজটা করেছে সে, তাকে বোর করা উচিত। রাষ্ট্রকে এটা দেখানো উচিত যে এইখানে তোমার কাজ করতে হবে, রুট কজে। রুট কজ যেতে হবে আপনাকে। এইটা জার্নালিস্টদের আমাদের এখনও আমরা এই প্র্যাকটিসটা করি, যদি আমরা শিখি। আমরা এটা আমি খুব ভালো লাগে আমার কাছে। এখনকার সাংবাদিক যারা সবাই ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি জার্নালিজমে মাস্টার্স করা ছেলেরা আসতেছে, ইটস ভেরি ওয়ান্ডারফুল থিং। আমি তো জার্নালিজমের মাস্টার্স করি নাই, আমি দেখতে দেখতে শিখছি, পড়তে পড়তে শিখেছি, আমার ওস্তাদদের কাছ থেকে শিখেছি। এবং আমি প্রাউড ফিল করি যে আমার যারা ওস্তাদ ছিল, যেমন আপনার তোয়াব খান। আমি যখন প্রথম 1980 সালে আপনার ট্রেনিং করি পিআইবিতে, 3 মাসের একটা কোর্স করছিলাম, তখন আমার শিক্ষক ছিলেন তোয়াব খান। উই লার্ন লটস অফ থিং ফ্রম, যথেষ্ট শিখছি। উনি আমার গুরু, ওনাকে শ্রদ্ধা করি। এবং শ্রদ্ধা করি আরেকটা কারণে, বিশ্বাস করবেন কিন্তু, যে আমার ব্যক্তিগত বিষয়টা চলে আসতেছে। আমার বাবা মরে যাওয়া গেছেন 1981 সালে মার্চে। একমাত্র তোয়াব ভাই আমাকে একটা পোস্ট কার্ডে কন্ডোলেন্স লেটার পাঠিয়েছিলেন, আজও আমার মনে হয়। আর নোবডি এলস, নোবডি। দিস ইজ ডিসেন্ট। ইজ এ ভেটারান জার্নালিস্ট। আরে বাবা, আমরা একটু লুক ফরওয়ার্ডে আলোচনা করে শেষ করব। আপনি বলছিলেন এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে অবভিয়াসলি। এবং সরকারি দল বিরোধী দলের সহাবস্থান সহযোগিতার একটা বিষয় আছে। কোন কোন বিষয়ে সরকারকে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে? আপনার প্রথম কথা হচ্ছে, তারা যে অঙ্গীকারটা করেছে, এই অঙ্গীকারটা অ্যাড্রেস করতে হবে। জুলাই আরে তাদের যে ম্যানিফেস্টোটা, বিরাট একটা ম্যানিফেস্টো দিয়েছে। আমি মনে করি এগুলো এত বড় একটা ম্যানিফেস্টো দেওয়ার কোনো দরকার হয় না। বেসিক কয়েকটা জিনিস, আমি যেমন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, যে 5টা মানুষের অধিকার আছে, এটাকে প্রথম পূরণ করেন। ফার্স্ট, মানুষের ফুডের ব্যবস্থা করেন, এডুকেশনের ব্যবস্থা, হেলথের ব্যবস্থা, শেল্টারের ব্যবস্থা করেন, এনভায়রনমেন্টের ব্যবস্থা করেন। আজকে তো মানুষ 5 বছর তার আয়ু কমে গেছে বিকজ অফ পলিউশন। এটাকে অ্যাড্রেস করেন। এই ছোটোখাটো জিনিস নিয়ে এত বড় গল্প বলার কোনো দরকার নেই। আপনি বেশি কিছু কাজ করে ওগুলি করে দেন। ঢাকা শহরটা একটা গ্রিন ই করে দেন, কিছু স্পট তৈরি করে যেখানে ঢাকায় ছেলেটা নিঃশ্বাস নিতে পারবে। এই যে আমরা হাতের ঝিল করছি, অনেক দেখতাম, এখন কিন্তু মানুষ ওইভাবে যায় না। গ্রীষ্মকালে আর শীতকালে তো যাই না, তার কারণ ওখানে পানির ফ্লো, সব গার্বেজগুলি গার্বেজগুলো জমে থেকে গন্ধ হয়। দুর্গন্ধ হয়। কারণ তো এটা তো একটা ওয়ান্ডারফুল একটা স্পট হতে পারতো এই বিনোদনের। তো সেটা তো আমরা দেখছি। ফরেন পলিসিতে কি ধরনের দেখেন, ফরেন পলিসি, আমি প্রথম কথা বলবো ভারতের সাথে। ভারতের সাথে ভারত, আমরা উঠে যে আফ্রিকায় কোনো দেশে চলে যেতে পারবো না। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ভারত আমার প্রতিবেশী, বড় প্রতিবেশী। উইন অ্যান্ড উইন সিচুয়েশন কথা বলেন, উইন অ্যান্ড উইন সিচুয়েশনের কথা বলেন। আপনি ডিসচার্জ থাকতে পারবেন না, কথা বলতে হবে। তবে কথাটা বলতে হবে এইভাবে, দেবে আর নেবে, মিলাবে মিলেবে, যাবে না কিছুই ফেলা। আপনিও দেবেন, আমিও দেব, দুইজনের সমতা আসুক, বাস, দিস ইজ দি থিং। আমরা ভারতকে যা নাই আমাদের, সেটা নিতে পারি। আমরা চিকিৎসায় পিছিয়ে আছি, সেইটা নিতে পারি। আমাদের তাদেরকে ধার করে আমাদের চিকিৎসাকে ডেভেলপ করতে পারি। এইসব তো আমাদের শিখতে হবে, দেবে আর নেবে, মিলাবে মিলেবে। এই যে আপনি যে প্রত্যাশাগুলো করলেন একটা আদর্শিক বাংলাদেশ, গণতান্ত্রিক জি, বাংলাদেশ, জি, কাঙ্ক্ষিত জি, বাংলাদেশ জি। তৈরির জন্য এই সংসদের ম্যাচুরিটির কাছে আপনি কি সেটা প্রত্যাশা করেন? এখন এই যে আমি প্রথমেই বলছি যে ফার্স্ট টাইম তারা অধিকাংশ সদস্যই বোধহয় প্রথমবার পার্লামেন্টে যাচ্ছেন, এবং পার্লামেন্ট চালায় 3জন ব্যক্তি, স্পিকার, লিডার অফ দি হাউস আর লিডার অফ দ্য অপোজিশন। আমরা তো দুইজনকেই দেখি নতুন, যদিও তারা প্র্যাকটিস করে ফেলেন, তাহলে নিশ্চয়ই তারা হয়তো ওভারকাম করতে পারবেন। আর থার্ড ম্যান হচ্ছে আপনার স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। এই দুটো, আমি তো এবার মনে করি যে সেই সময়ের সেকেন্ড পার্লামেন্টের যিনি স্পিকার ছিলেন, মির্জা গোলাম হাফিজ সাহেব, আনপ্যারালাল। এরপরে আপনার শেখ রাজ্জাক আলী ছিলেন, আনপ্যারালাল।
উইদাউট এনি কোশ্চেন। আমি একেবারে আপনাকে ইস্যু করে আপনার সাথে, আপনি আমার সাথে অবশ্যই ডেমোক্রেটিক সোসাইটির অপোজ করতে পারেন, হুম, কিন্তু আমি মনে করি এটা আমার বিশ্বাস যে এই তিনজন এই স্পিকার হিসেবে মির্জা ইসে গোলাম গোলাম হাফিজ হাফিজ। সাহেবের আনপ্যারালা উনি পয়েন্ট অফ ওয়ার্ডার তুললে ফর্মুলেট করেন আপনার পয়েন্ট, ফর্মুলেট করলে যে তা উনি বলতেন, মিস্টার অনারেবল অনারেবল মেম্বার, দিস ইজ নট পয়েন্ট অফ অর্ডার, দিস পয়েন্ট অফ ডিসঅর্ডার। সো আপনার সুইচ বন্ধ করে দিলে আপনার কথা বলতে পারবেন না। এই যে একটা মিনিট ব্যয় করলে 2,70,000 টাকা যাবে, এটা আপনি বুঝতেন, আমাদের অন্য স্পিকারকে এটা বুঝতে হবে। পার্লামেন্ট টাকাটা এই গরিব মানুষের দেশের পয়সায় চলে। আপনি এই দুই গরিব মানুষের পয়সা নিয়ে হেলা করতে পারি না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমি বুঝতে হবে আপনাদেরকে। আপনার ল মেকার, আপনি ল মেকার, আমি আমরা দুইজন পার্লামেন্ট হিসেবে আমরা ল মেকার। আমরা কেন উপজেলা চেয়ারম্যানের উপরে যে গম ডিস্ট্রিবিউট করার জন্য প্রভাব বিস্তার করব? আমার তো সারাদিন কাজ করতে ল কীভাবে ইমপ্লিমেন্ট হয়, সরকারকে কীভাবে আমি জবাবদিহি করব, এটি তো আমার কাজ। আমার তো গমের ভাগ বাটোয়ারা করার কোনো দরকার, কিংবা স্কুলের এমপিও। হ্যাঁ এমপি হওয়া করার দরকার নেই। ওইটা যাদের কাজ তাদেরকে করতে দেন। আপনি আপনার কাজটা করেন এখানে পার্লামেন্টে নিয়ে। এটাই তো প্র্যাকটিস হওয়া উচিত। এই ডিসিপ্লিনিতে যাওয়া উচিত আমাদের, যদি ইফ ইউ ওয়ান্ট এ ফ্রুটফুল সরকার চান আপনি। জি। এই প্রত্যাশা আমরাও রাখি। জি। বাবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আপনাকেও ধন্যবাদ, অসংখ্য নির্বাচনে যোগ দেওয়ার ধন্যবাদ জন্য। আমাকে আপনাদের স্টুডিওতে আহ্বান করার জন্য। ভোটালাপে কথা বলছিলাম নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সাথে, এবং তিনি যে প্রত্যাশা করলেন যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে আগামী নির্বাচিত সংসদ, সেই প্রত্যাশা আমাদেরও। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।